মেট্রো এর কিছু প্রকল্প ছিল, সেই প্রকল্পগুলো সমীক্ষা হয়েছে, যেগুলোতে 100 কোটি 200 কোটি টাকা করে খরচ হয়েছে। সেই প্রকল্পগুলো এখন তারা বলছে যে অর্থ সংকটের কারণে তারা এই প্রকল্পগুলো করবে না। ভাই, আমার 100 কোটি টাকা তুমি শুধু শুধু খরচ করছো, তুমি টেরই পাও নাই যে তোমার অর্থনীতি কোথায় যাচ্ছে। আমি সেই এস আলম গ্রুপের হাতে অলরেডি 7টা ব্যাংক আছে, যে 7টা ব্যাংকের 7টাই মোটামুটি শেষ হয়ে গেছে। 5টা শরিয়া ভিত্তিক ব্যাংক, তার মধ্যে একটা ইসলামী ব্যাংক, যেটা সারা পৃথিবীতে একটা আদর্শ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত ছিল, সেই ব্যাংকও এখন ধার করে চলছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। আদালত নিয়ে কথা বলা তো আবার ঝামেলা আছে। সাংবিধানিক প্রতিষ্ঠান, যদিও বাংলাদেশে এখন সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান আসলে এক্সিস্ট করে না, সবকিছুই আসলে সরকার, এবং সবকিছু আবার সরকারের ওই এক জায়গা থেকেই একজনের কাছ থেকে আসলে নির্ধারিত হয়, নির্দেশিত হয়। প্রথম কথা হচ্ছে যে, যে খবরটা প্রকাশিত হয়েছে নর্থ ইস্ট নিউজে, সেই আলোচনায় যাচ্ছে না, কারণ ওটা এখনো প্রমাণিত হয় নাই। কিন্তু আপনি একটা কথা কিছুক্ষণ আগে বলছিলেন যে সার্কামস্টান্সিয়াল এভিডেন্স বলে কিছু ব্যাপার আছে, 1.5 মাস ধরে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর আগে যখন রিজার্ভ চুরি হয়েছিল তখন 24 দিন পর্যন্ত সেটা খবর আমরা জানতেই পারিনি। প্রথম আহ, ফিলিপিনের একটা পত্রিকায় যখন এটা রিপোর্ট হয়, দেন বাংলাদেশের গণমাধ্যমে যখন প্রকাশিত হয়, তারপরে যখন বাংলাদেশ ব্যাংক প্রশ্ন করা হয়, তখন তারা এটা স্বীকার করে। তো আমরা যদি অতীত অভিজ্ঞতা এবং বর্তমানে আমাদের পারিপার্শ্বিক যে ঘটনা প্রবাহ দেখছি, এবং আপনি নিজেও ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সেই নাশকতার বিষয়টা যেটা বললেন, যে বাংলাদেশ ব্যাংকে এমন কিছু হয়তো ঘটে গেছে যেটা প্রকাশ পেলে সারা দেশে নাশকতা হয়ে যাবে। একইভাবে আহ, সরকার এবং সরকারি দলের আহ, বলা যায় একজন দালাল এতগুলো বছর ধরে দালালি করে এসেছেন, কিন্তু হঠাৎ করেই তিনিও আবার বলছেন যে, আপনি যেটা কোট করলেন যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, সাবেক একজন গভর্নর। সো সবকিছু মিলে আমরা যদি দেখি, তাহলে কিছু একটা তো বাংলাদেশ ব্যাংকের ভেতরে হচ্ছে। সেটা এই রিজার্ভ চুরি যে কথাটা বলা হচ্ছে সেটা নাও হতে পারে, অন্য কিছু হতে পারে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, নর্থ ইস্ট নিউজের যে রিপোর্টের কথা বলা হচ্ছে, এখানে তারা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়েছে কিনা এটা নিয়ে কোনো প্রশ্ন তোলে নাই। তারা যে হেডলাইনটা করেছে, আমি দেখলাম রিপোর্টটা পড়তে গিয়ে, তারা হেডলাইনটা করেছে যে বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ চুরিটা হয়েছে সেটার সাথে ভারতীয় হ্যাকাররা যুক্ত কিনা। পয়েন্টটা তাদের ওখানে, তাদের এটা পয়েন্ট না যে রিজার্ভ চুরি হয়েছে কিনা। ওই জায়গাতে তারা ডেফিনেট যে রিজার্ভ চুরি হয়েছে, এবং ইট ইনস বিলিয়ন্স। মানে আগের বার যেটা হয়েছিল, যেটা $1 বিলিয়ন পর্যন্ত পারে নাই, এবার সেটা $1 বিলিয়ন হয়ে গেছে, এটা তারা বলার চেষ্টা করছে। আমি সে আলোচনায় যাচ্ছি না, যেহেতু প্রশ্ন করেছিলেন তাই প্রাসঙ্গিক ভাবে কথাগুলো আসলো। $13 বিলিয়ন নিচে আমাদের রিজার্ভ। বেশ কিছু আলোচনা আমি যেটা জনাব বিপনের শুনলাম, চ্যালেঞ্জ মোকাবেলার কথা বলছেন। অর্থনীতির এই অবস্থায় যে এসছে, সেটার কারণ তো আমাদেরকে বের করা দরকার, তাই না? আমরা তো $48 বিলিয়ন আমাদের রিজার্ভ, আমরা রিজার্ভ নিয়ে গর্ব করেছি তো এই 2 বছর 2.5 বছর আগে। আর এই অবস্থায় তো হুট করে আমরা এখন চলে আসি নাই। এখন 2024 সাল চলছে, 24 সালের মে মাস। আমি যেহেতু লিখি, নিয়মিত যেহেতু আমি কলাম লিখি, এবং আমি ম্যাক্সিমাম সময় অর্থনীতি নিয়ে লিখি, 2022 সালে সম্ভবত জুন মাস বা জুলাই মাসে আমি প্রথম লিখেছিলাম রিজার্ভ সংকট এবং প্রসঙ্গ কথা নামে একটা হেডলাইন লিখেছিলাম, সম্ভবত যুগান্তরে। এবং তারপর আমি দফায় দফায় প্রায় প্রত্যেক মাসেই একরকম, এটাকে বলা যায় যে সিরিয়ালের মতো করে, হিন্দি সিরিয়াল যেরকম হয়, নাটকের সিরিয়াল যেমন হয়, সেরকম সিরিয়ালের মতো করে আমি এটা লিখে গেছি। এবং সেই পর্যায়টা, আমি তখন এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যখন সরকার এটা নিয়ে গর্ব করছে, এবং সরকারের দালালি যারা করেন তারা সে সময় এই রিজার্ভ নিয়ে, সরকারের উন্নয়ন নিয়ে নানান কথাবার্তা আমাদেরকে শুনে এসছেন। তাহলে মূল প্রসঙ্গটা আমাদের এখানে আসার কথা, যে $48 বিলিয়ন সেই গর্বের রিজার্ভ আমার $13 বিলিয়ন নিচে আসলো কেন। আমি সেই জায়গাটা না বলে আমি বলছি আমাদের শ্রম শক্তি ডেভেলপমেন্ট করতে হবে, আমাদের আহ রাজস্ব আদায় বাড়াতে হবে। আমাদের রাজস্ব আদায় বাড়ালে, রাজস্ব আদায় বাড়ানোর সাথে আমাদের রিজার্ভের সম্পর্ক কি? সেটা আমাদের হয়তো অভ্যন্তরীণ ঋণ নেওয়ার যে প্রয়োজনটা সরকারের পড়ছে রাষ্ট্র পরিচালনার জন্য, সেই জায়গা থেকে তাকে হেল্প করবে, কিন্তু রাজস্ব আদায় বাড়ালে তো সেটা রিজার্ভে কোনো ইফেক্ট করবে না। এগুলোর কথা আমি কেন বলছি? আমি কেন বলছি না যে আমাদের এই যে 200 বিলিয়ন, $100 বিলিয়ন উপরে আমাদের যে বৈদেশিক ঋণ, এই বৈদেশিক ঋণ এই জায়গাতে আসলো কেন? আমি কয়েকদিন আগেই পত্রিকায় দেখলাম, প্রথম আলোতে সম্ভবত একটা রিপোর্ট করেছে তারা, যে আমাদের এক্সপ্রেসওয়ে যেগুলোর উন্নয়ন আমরা দেখাই এতদিন দেখি আসছি, এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, সেই এক্সপ্রেসওয়ে কাজ কাজ বন্ধ কেন? কারণ টাকা নাই। টাকার অভাবে এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ আছে। সিরাজগঞ্জ থেকে বগুড়ায় একটা রেলপথ হওয়ার কথা ছিল, সেই রেলপথের কাজ শেষ হওয়ার কথা ছিল গত বছরের জুনে। 1 বছর বাড়ানো হয়েছে, এই বছরের জুনে কাজ শেষ হবে, এখন পর্যন্ত ভূমি অধিগ্রহণ শুরু হয় নাই। কেন? কারণ টাকা নাই। অলরেডি প্রায় 5 থেকে 7টা রেল
রেলওয়ের কিছু প্রকল্প ছিল, সেই প্রকল্পগুলো সমীক্ষা হয়েছে, যেগুলোতে 100 কোটি 200 কোটি টাকা করে খরচ হয়েছে। সেই প্রকল্পগুলো এখন তারা বলছে যে অর্থ সংকটের কারণে তারা এই প্রকল্পগুলো করবে না। ভাই, আমার 100 কোটি টাকা তুমি শুধু শুধু খরচ করছো, তুমি টেরই পাও নাই যে তোমার অর্থনীতি কোথায় যাচ্ছে। আপনি অর্থনীতি বাঁচানোর চেষ্টা কি কখনো করছেন? আপনার ব্যাংক সেক্টর ধ্বংস হচ্ছে খেলাপি ঋণের জন্য, এটা কে না জানে? এটা বাংলাদেশ ব্যাংক তো বিভিন্ন সময় বলে আসছে। আপনি যে কারো কাছে জিজ্ঞেস করবেন বাংলাদেশের ব্যাংক সেক্টর ধ্বংস হচ্ছে কেন, খেলাপি ঋণের কারণে। এটা সরকার দলীয়, সরকারের দালাল, দালাল অর্থনীতিবিদ, আপনি বাংলাদেশ ব্যাংক যার কাছে জিজ্ঞেস করবেন সেই কথাই বলবে যে খেলাপি ঋণের কারণে। আপনি কি করলেন? এই ব্যাংক বাঁচানোর জন্য আপনি প্রজ্ঞাপন জারি করলেন। কি প্রজ্ঞাপন? যে আগে যেখানে একটা গ্রুপভুক্ত কোম্পানির একটা প্রতিষ্ঠান যদি খেলাপি হইতো, তাহলে আর একটা প্রতিষ্ঠান ঋণ পাইত না। আপনি এখন খেলাপি ঋণ কমানোর জন্য আপনার যখন প্রসেস চলছে, আপনি যেটা বলছেন, সে সময় আপনি প্রজ্ঞাপন জারি করলেন যে এখন থেকে একটা গ্রুপভুক্ত কোম্পানির 5টা প্রতিষ্ঠানের মধ্যে 4টাও যদি আপনার খেলাপি হয়ে যায়, আপনি পঞ্চম প্রতিষ্ঠান থেকে আবার ঋণ নিতে পারবেন। আপনার 5টাই যদি খেলাপি হয়ে যায়, আপনি ষষ্ঠ প্রতিষ্ঠান আর একটা, আপনি প্রতিষ্ঠান একটা খুলে আপনি আবার ঋণ করতে পারবেন এবং খেয়ে দিতে পারবেন। তো এই যে সুযোগগুলো তৈরি করে দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে এসালাম গ্রুপের $1 বিলিয়ন বিদেশে পাচারের, এই পাচার আবার কোনটা? আমরা যেটার কথা বলি সবসময়, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি যেটা বলে যে আমাদের দেশ থেকে প্রতি বছর গড়ে 64,000 কোটি টাকা করে পাচার হচ্ছে, কোনো কোনো বছর 1 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এটা কিন্তু সেই হিসাবের মধ্যে না, এটা হচ্ছে ব্যাংকিং চ্যানেলের আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে, যেটা ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এর মধ্যে দিয়ে হয়, সেটা না। এটার কোনো খবর বাংলাদেশ ব্যাংকের কাছে নাই। বাংলাদেশ ব্যাংকে কোনো ধরনের নোটিফাই না করেই $1 বিলিয়ন বাংলাদেশ থেকে তিনি নিয়ে গেছেন। সেই গ্রুপের ব্যাপারে কোনো ধরনের তদন্তের উদ্যোগ কিন্তু নেওয়া হয় নাই। দুদকের পক্ষ থেকে তখন কি বলা হয়েছিল সেটাও আমরা জানি। এবং তারপর যখন উদ্যোগ কিছুটা আসলো, আমরা তারপরে দেখলাম যে সেটার উপরে কি হবে। এখন আদালত নিয়ে কথা বলা তো আবার ঝামেলা আছে। সাংবিধানিক প্রতিষ্ঠান, যদিও বাংলাদেশে এখন সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান আসলে এক্সিস্ট করে না, সবকিছুই আসলে সরকার, এবং সবকিছু আবার সরকারের ওই এক জায়গা থেকেই একজনের কাছ থেকে আসলে নির্ধারিত হয়, নির্দেশিত হয়। তো আমি সেই এস আলম গ্রুপের হাতে অলরেডি 7টা ব্যাংক আছে, যে 7টা ব্যাংকের 7টাই মোটামুটি শেষ হয়ে গেছে। 5টা শরিয়া ভিত্তিক ব্যাংক, তার মধ্যে একটা ইসলামী ব্যাংক, যেটা সারা পৃথিবীতে একটা আদর্শ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত ছিল, সেই ব্যাংকও এখন ধার করে চলছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। আবার যে শরিয়া ভিত্তিক ব্যাংকের কথা বললাম 5টা, শরিয়া ভিত্তিক ব্যাংকের যে আইন, তাদের যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি তারা যে প্রতিদিন যে দেনা করছে, দেনা করে যে চালাচ্ছে, এই প্রক্রিয়াটা কিন্তু নাই। এটা কিন্তু তাদের জন্য আসলে জায়েজ না, বাট তারপরে এখন তারা করছে। সেই এসালামের হাতে আমি ন্যাশনাল ব্যাংক তুলে দিলাম। কোন ন্যাশনাল ব্যাংক? যেটা আমি এর আগে আমার আরেকটা অলিগার্কের হাতে ছিল, শিকদার গ্রুপ, যার হাতে আসার আগে 2009 সালে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ মূলধনী ব্যাংক ছিল, যেটার খেলাপি ঋণের পরিমাণ ছিল 388 কোটি টাকা। 388 কোটি টাকা। এই কয়েক বছরে, এই 15 বছরে যেটা হয়েছে 12,368 কোটি টাকা, মানে পুরো 12,000 কোটি টাকায় বেড়েছে, পুরো 12,000 কোটি টাকায় বেড়েছে। এরপর এই ব্যাংকটা আমি তুলে দিলাম কার হাতে? যার হাতে অলরেডি 7টা ব্যাংক আছে, যে $1 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করেছে বলে কিছুদিন আগে খবর প্রকাশিত হয়েছে, তার হাতে আমি তুলে দিলাম আবার আরেকটা ব্যাংক। তার মানে আসলে এখানে আপনার এই পরিস্থিতি উত্তরণের কোনো চেষ্টা, কোনো কিছু নাই। আসলে এগুলি ব্যাংকিং সেক্টরের যে সংকট যাচ্ছে, আর্থিক সংকট, সেগুলিকে এখন মোকাবেলা করবার জন্য বা ম্যানেজ করবার জন্য এগুলি করা হয়েছে কিনা, যদিও বিভিন্ন ধরনের আলোচকরা বা সমালোচকরা বলছেন যে আসলে এই সিদ্ধান্ত সঠিক ছিল না, আবার কেউ বলছেন সঠিক ছিল। একটি ব্যাংকের সাথে আরেকটিকে কোনোভাবে মার্জ করে গুলিকে টেকাবার জন্য বা বাঁচানোর জন্য চেষ্টা করা হয়েছে কিনা। এই জায়গাতে আমি আপনার কাছে, আপনি বলেছেন, আপনি বুঝিয়েছেন, আমরা একটু আরো অন্যান্য বিষয় নিয়ে জানবার জন্য অনেকগুলি প্রশ্ন আছে, তবে খুব সময় স্বল্পতার কারণে আপনার কাছে একটু জানতে চাই। জনাব রুহুল কবির রিজভী বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের ফলের বিড়াল আস্তে আস্তে বের হচ্ছে। ফলের বিড়াল বলতে মানে তিনি কি বুঝিয়েছেন? এগুলি কি ফলের বিড়াল হিসেবে আপনি দেখতে চাচ্ছেন, নাকি আরো ভয়ানক কিছু আছে পেছনে? না, রুহুল কবির রিজভী থলের বিড়াল বলতে আমরা যেটা বুঝি, যে যেটা অনেকদিন থেকে গোপন করে রাখা হয়েছিল, সেগুলো আমাদের সামনে হুট করে চলে এসছে, এরকম কিছু ক্ষেত্রে আমরা আসলে থলের বিড়াল শব্দটা ব্যবহার করি। বাংলাদেশ ব্যাংকে কিংবা বাংলাদেশের অর্থনীতিতে যা হচ্ছে, এটা একদম মানে সবার সামনে ঘটেছে, এবং খুব নির্লজ্জ ভাবে আসলে মানে জিনিসগুলো ঘটেছে। এত নির্লজ্জ ভাবে আসলে কোনো কিছু কখনো ঘটবে? অবশ্য হ্যাঁ, এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি, আপনার জবাবদিহিতার কোনো জায়গা যেহেতু নাই, আপনার যেহেতু ক্ষমতায় আসার জন্য জনগণের ভোটের প্রয়োজন হয় না, ফলে 2014 সালের পর থেকে এই জার্নিতে আসলে সরকার কখনোই দায়বদ্ধতার জায়গাটা অনুভব করেনি। এই কারণে আসলে এটাকে থলের বিড়াল বলা যায় না, কারণ সবকিছুই আসলে এত প্রকাশ্যে হচ্ছে।
আমরা হুম। তো এগুলো আমরা তো বছরের পর বছর ধরে বলে এসেছি। আপনার এই চ্যানেলে সম্ভবত আরো 1 বছর আগেও আমি যখন মানে আলোচনা কিন্তু এসেছি বাংলাদেশ তখন ব্যাংকে একই কথা সাংবাদিকদের বলছি। প্রবেশ নিষেধটা কেন করা হয়েছিল আপনার কাছে কি মনে হয়? এগুলিকেই কি লুকাবার জন্য? কিছু হ্যাঁ, এখন আরো বড় কিছু হয়তো থাকতে পারে। এর একটা কারণ হচ্ছে, ধরেন যখন বাংলাদেশ ব্যাংক থেকে প্রথম রিজার্ভ চুরি হয়েছিল, হুম। সে সময় 24 দিন পর্যন্ত কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বয়ং নিজে পরে স্বীকার করেছেন যে তিনি হুম। চেয়েছিলেন নিজে নিজে সমাধান করতে পারেন কিনা, এই কারণে তিনি গোপন করেছেন। সেই 24 দিনও কিন্তু সাংবাদিকদের প্রবেশ করতে বাধা দেওয়া হয়নি। তাহলে এবার কি তার থেকেও বড় কিছু হয়েছে? আপনার প্রশ্ন আসতে পারে, আপনার মনের প্রশ্নটা আসতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি জানতে পারছি না সেটা আমি বলতে পারবো না। কিন্তু বিষয় হচ্ছে, ভাই থলের বিড়ালের দরকার তো নাই এখন প্রকাশ্যে। আমি জাস্ট একটা মিনিট যদি সময় দেন, আমি মানে একটু যা বলি যা বারো কিছু বিলিয়ন হচ্ছে এখন প্রকাশ্যে হচ্ছে আর অন্ধকারে হচ্ছে না, আপনি সেটাই বোঝাতে চাচ্ছেন। আমি ওই যে নর্থ ইস্ট পত্রিকাতে যে খবরটি এলো এটির বিপরীতে যে বাংলাদেশ ব্যাংকের স্টেটমেন্ট, এটিতে আপনি কতটুকু সন্তুষ্ট? তারা বলেছে খবরটি ভুয়া, কিন্তু যেসব বিষয়কে তারা তুলে ধরেছে এগুলিকে প্রমাণ করবার দায়িত্ব কি বাংলাদেশ ব্যাংকের রয়েছে কিনা যে আসলে এমন কোনো ঘটনা ঘটেনি? না, বিষয় হচ্ছে যে আসলে বাংলাদেশ ব্যাংক বলেন, বাংলাদেশ সরকার বলেন, আপনার অর্থ মন্ত্রণালয় বলেন, তাদের কোনো বক্তব্যকে আসলে আমরা সঠিক ধরতে পারি কিনা সেটা তো আমরা আসলে সবাই জানি। ধরেন বিবিএস নামে একটা প্রতিষ্ঠান আছে যারা আমাদেরকে পরিসংখ্যান দেয়, সেই পরিসংখ্যান যে আসলে কোনোভাবে বিশ্বাসযোগ্য নয়, এই কথা নতুন করে বলবার কিছু নাই। সুতরাং হুম। কেন্দ্রীয় ব্যাংক যে কথাগুলো বলছে এখন তারা দায় এড়ানোর জন্য এটা বলে থাকতে পারে। এবং এই মুহূর্তে সাথে সাথে তারা যে স্টেপটা নিয়েছে, তারা তাদের যে যিনি মুখপাত্র আছেন তিনি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন, এটা তাদের স্বাভাবিক ব্যাপার, এটা তারা করবেন। এটা এই স্টেপটা তাদের হবার কথা। কারণ যদি আজ থেকে 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে কোনো একদিন প্রকাশ পায় যে আসলেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছিল, তখন তারা হুম। নতুন কোনো ব্যাখ্যা নিয়ে আসবেন। আমরা চেয়েছিলাম যে আহ, বিষয়টা সামনে না আসুক, আমরা ভেতরে ভেতরে যাতে সমাধান করতে পারি, না হলে প্যানিক হয়ে যাবে, শেয়ার মার্কেটে প্রভাব পড়বে, ডলার মার্কেটে প্রভাব পড়বে, তার মার্কেটে ডলারের দাম অনেক বেড়ে যাবে, নানান কথাবার্তা তারা তখন বলতে পারবেন। এবং তখন শুনে আপনি তখন আবার তার পক্ষে অনেকে দাঁড়িয়ে যাবেন, সরকারের অনেক লোক দাঁড়িয়ে যাবেন, সরকারের অনেক দালাল দাঁড়িয়ে যাবেন। তারা বলতে চেষ্টা করবেন যে হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক তখন সঠিক স্টেপটাই নিয়েছিল যাতে মানুষ প্যানিক না হয়। সুতরাং এই তাদের যে বক্তব্য সেটাকে ধরে আসলে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারি।